ডুপ্লেক্স বাড়িটির সামনে এসে গাড়ি থামালো আকাশ। গাড়ির পাশের সিটে বসে আছে ওরা, চোখে মুখে ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা সবকিছু একসঙ্গে মিশে এক অদ্ভুত চাপা অস্থিরতা তৈরি করেছে। তার নিঃশ্বাসগুলো যেন বুকের ভেতর আটকে আছে। আকাশ এক চিলতে হাসি নিয়ে গাড়ি থেকে নেমে ওরার পাশের দরজাটা খুলে দিল। বের হয়ে আসুন, মেম সাহেব, মিষ্টি কণ্ঠে বলল সে। আমার ছোট্ট কুটিরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আকাশের এমন মধুর আচরণে মুহূর্তের জন্য হলেও ঠোঁটের কোণে একটুখানি হাসির রেখা ফুটে উঠল ওরার। কিন্তু সে হাসি ছিল যেন ক্ষণিকের রোদ্দুর, ম্লান, কাপা। আকাশ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, ওরার হাত ধরে তাকে গাড়ি থেকে নামাতে চায়। সেই বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকিয়ে কিছুটা থমকে গেল ওরা। মনে হলো, যদি আরিশ কোনোভাবে দেখে ফেলে। সেই চিন্তায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, গলা শুকিয়ে এল। আকাশের চোখে কৌতূহল। মেয়েটার মুখে এমন ভয়ার্ত ছায়া কেন? আতঙ্কের গভীরতা আকাশের অভিজ্ঞ চোখে স্পষ্ট। তবু সে কিছুই জিজ্ঞেস করল না। ওরা তাকে কিছুই বলেনি, কেবল ফোন করে বলেছিল, নিতে আসতে। আকাশও কোনো কারণ জিজ্ঞেস করেনি। কোনো প্রশ্ন ছাড়াই, শুধু নির্ভরতায়, গাড়ি নিয়ে চলে এসেছিল খান বাড়ির গেটের সামনে। আকাশ জানে, ওরা যদি চায়, একদিন নিজেই সব বলবে। তাই সে অপেক্ষা করছে। নিশ্চুপ, ধৈর্যের সাথে। ওরা? কি হয়েছে? এসো। আকাশের কণ্ঠে উদ্বেগের ছোঁয়া। চমকে উঠে হুঁশে ফেরে ওরা। চারপাশটা যেন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। নিজের মনেই বারবার বলছে, আরিশ এখন অনেক দূরে। সে কিছুতেই এখানে আসতে পারবে না। না, পারবে না। এই নিজেকে বোঝানোর মধ্যেই ধীরে ধীরে হাত বাড়িয়ে আকাশের হাতে নিজের হাত রাখল ওরা। আকাশ তার সেই কাপা হাতটা নরম করে ধরল। চোখে মুখে প্রশান্তির ছাপ, যেন বলতে চায়, আমি আছি। হালকা একটা হাসি নিয়ে ওরাকে গাড়ি থেকে নামিয়ে আনল সে। মাটিতে পা রাখতেই ওরা ধীরে ধীরে হাত সরিয়ে নিল। কোনো কথা না বলে চুপচাপ পাশে পাশে হাঁটতে লাগলো দুজন। নীরব দুপুরের ভেতর দিয়ে তারা এগিয়ে চলল ডুপ্লেক্স বাড়িটির সীমানার দিকে। দেলোয়ার ভাই, ওরা কার সঙ্গে গেছে? পরন্ত বিকেলের নরম আলোয় গেটের কাছে দাঁড়িয়ে আছে আরিশ। তার মুখ থমথমে, চোখে ঘোলা রাগের ছায়া। এলোমেলো চুল, অগোছালো পোশাক অসাবধানেই প্রমাণ দিচ্ছে দীর্ঘ সময় ধরে সে শুধু ছুটেই বেরিয়েছে। চোখে মুখে ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে আগুন। দুপুর থেকে শহরের সম্ভাব্য প্রতিটা জায়গা খুঁজেছে সে, ওরার বাবার বাড়ি, বন্ধুবান্ধবদের বাসা, এমনকি কলেজ অবধি। তবুও কোথাও ওরার কোনো হদিস পায়নি। যেন মেয়েটা এক নিমিষে হাওয়া হয়ে গেছে। শেষ অবধি হাল ছেড়ে খানভিলা ফিরেছে সে। ভেতরটা অজানা এক ভয় আর ক্রোধে ভরে আছে। আর এসেই গেটের দারোয়ান দেলোয়ারকে চেপে ধরল। দেলোয়ার কিংকর্তব্য বিমূঢ়। ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আরিশের দিকে। আমি কিভাবে বলবো, স্যার? কণ্ঠটা কাঁপছে তার। আমি তো জানি না, উনি কার সঙ্গে গেছেন। কেউ এলে নামও বলেননি। আমি তো শুধু গেট খুলেছি। আরিশ দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করার চেষ্টা করছে। কিন্তু শরীর তার কাঁপছে রাগে। মনে পড়ল, তামান্না। হ্যাঁ, সে নিশ্চয়ই কিছু জানে। সব সময় তো ওরার ছায়ার মতো লেগে থাকে। আর কোনো কথা না বলে দেলোয়ারকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল আরিশ। দরজা খোলা ছিল। তালহা সদ্যই ফিরেছে বাসায়। আরিশকে এমন তেতে উঠে, হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে তালহার চোখে ভীষণ অবাক ভাব। ভাইয়া, কি হয়েছে? এনিথিং রং? কিন্তু কোনো উত্তর নেই। আরিশ কেবল কণ্ঠে বজ্র গর্জন এনে চিৎকার করে উঠল। তামান্না, তামান্না, এদিকে আয়, ফাস্ট। তালহা কেঁপে উঠল। ভাইয়ের এমন রূপ সে সচরাচর দেখে না। যত রাগীই হোক, তালহার সঙ্গে এমন তর্জন গর্জন কখনো করেনি সে। ভেতরে ভেতরে একটা অজানা আশঙ্কা জন্ম নিচ্ছে তালহার বুকেও। আরিশের ডাক শুনে নিজের ঘর থেকে প্রায় দৌড়ে বসার ঘরে এল তামান্না। চেহারায় আতঙ্ক, চোখে বিস্ময়। দরজার চৌকাঠেই দাঁড়িয়ে গেল কয়েক সেকেন্ড আরিশের হাতে ধরা পিস্তল দেখে। ওটা সে চেনে। আগেও দেখেছে। লাইসেন্সধারী অস্ত্র, জানে সে। তবু আজকের পরিস্থিতি একেবারে আলাদা। আজ সেই পিস্তলের হ্যান্ডেলে যেন জমে আছে ক্রোধের আগুন। আরিশের মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। তামান্নার মুখ শুকিয়ে এলো। ঠোঁট কাঁপে, গলা দিয়ে শব্দ বেরোয় না। তবে কথা বলতেই হবে। নয়তো আরিশ আরও রাগান্বিত হয়ে যাবে নিশ্চিত। জি ভাইয়া। কণ্ঠটা খুব নিচু, যেন একটা বাতাসও তা ছিন্ন করে ফেলতে পারে। ওরা কোথায় গেছে? কার সঙ্গে? তামান্না একটু পেছনে সরে যায়। চোখ বড় বড় হয়ে গেছে তার। কপাল বেয়ে নেমে আসা ঘামের ফোঁটাগুলো তার ভেতরের অস্থিরতাই জানান দিচ্ছে। কণ্ঠ রুদ্ধ, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আমি জানি না ভাইয়া। ভাবি শুধু বললেন, একটু বের হবেন। আমি আমি কিছু জিজ্ঞেস করিনি। আরিশ সামনে পা বাড়াল, এক ধাপ। বাড়িতে সবাই থাকতেও ওরা এভাবে পালিয়ে গেল কিভাবে?
তার চোখ দুটো ঠিক যেন শিকারীর চোখ। ভয় নয়, বরং অন্যদের মধ্যে ভয় ছড়িয়ে দিতে চায় যেন। সাবিহা চুপ করে দাঁড়িয়ে আছে এক কোণায়। ঠোঁট চেপে রেখেছে, ইচ্ছে করছে অনেক কিছু বলতে, ঝাড়ি দিতে। কিন্তু মুখ খোলেনি, অন্তত এখনো না। তালহা কেমন গুটিয়ে আছে। এতক্ষণে সবকিছু তার স্পষ্ট হয়ে গেছে, অন্তত ওরার সিদ্ধান্তের ধরনটা। সোফায় বসে থাকা তাসলিমা খাতুন ঠোঁটে বাঁকা হাসি টেনে নিচুস্বরে নিজের মনেই বললেন। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন অন্তত সাবিহার সাথে আরিশের কিছু হওয়ার সম্ভাবনা আছে। তার মুখের সেই অতৃপ্ত আত্মতুষ্টি যেন ছায়ার মতো বসে আছে ঘরের প্রতিটি কোণে। তালহা এগিয়ে এসে গলা নরম করে বলল, ভাইয়া, ভাইয়া শান্ত হও। দেলোয়ার ভাইকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে দেখো। ভাবি যে গাড়িতে গিয়েছেন, কোনোভাবে গাড়ির নম্বর দেখেছিল কিনা। সেই সূত্রে হয়তো। হঠাৎ করেই আরিশ থেমে গেল। ঠোঁটের কোণে এক চিলতে ঠান্ডা হাসি খেলল। তালহা চমকে গেল। এই অদ্ভুত হাসি সে চেনে না। আরিশ মনেই মনে কিছু হিসেব কষছে। দেলোয়ার তো কিছু একটা বলতে চেয়েছিল। গাড়ির নম্বরের কথা। কিন্তু তখন তার রাগের আগুনে কিছুই মুখ ফুটে বলতে পারেনি বেচারা। চোখজোড়া হঠাৎ জ্বলে উঠল আরিশের। তালহা, দেলোয়ারকে ডেকে আনো। এখনই। ঘরে মুহূর্তেই শীতল একটা চাপা স্রোত নেমে এলো। যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই খবরটা শুনেই যেন শরীরটায় হঠাৎ করে ঝাঁকুনি খেয়েছে রোকসানার। বুক ধরফর করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নয়নাও পাশেই বসে আছে, চোখে মুখে গভীর দুশ্চিন্তা। মেয়েটা যেন এক লহমায় বড় হয়ে গেছে। অফিস থেকে ফেরার পরপরই সুলাইমান মল্লিক সব শুনেছেন। রোকসানাকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছেন। তার কণ্ঠে ভরসা, শান্ত এক দৃঢ়তা। তুমি ভেঙে পড়ো না, রোকসানা। দেখবে, ওরা ঠিক ফিরে আসবে। আমি আছি, না? একটা সত্যি কথা আছে, প্রকৃত সঙ্গী কেবল সুখে পাশে থাকে না, সঙ্গীর দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়ায়। সোলাইমান মল্লিক যেন সেই কথারই জীবন্ত উদাহরণ। বিয়ের আগ থেকে আজ পর্যন্ত রোকসানার সমস্ত উত্থান পতনে, টানাপোড়েনে, সোলাইমানই থেকেছেন তার ছায়াসঙ্গী হয়ে। কখনো হাতটা ধরে পাশে থেকেছেন, কখনো এক বাক্যে মনটা হালকা করে দিয়েছেন। এই মুহূর্তে, যখন রোকসানার ভিতরটা তীব্র ভয় আর দুশ্চিন্তায় ভেঙে পড়ছে, সোলাইমানের কণ্ঠটাই তার একমাত্র ভরসা। কি হয়েছে বলো তো, ওরা? দুপুর থেকে কিছু খেলেও না। আকাশের কণ্ঠে নরম উদ্বেগ। ঘরটা নিঃশব্দ, কেবল হালকা বাতাসে পর্দা দুলছে। মুখোমুখি বসে আছে আকাশ আর ওরা। আকাশের দৃষ্টি ওরার দিকে নিবন্ধ, আর ওরার চোখে একরাশ ভয়, হতাশা আর অসহায়তা। আকাশ, বাবার একমাত্র ছেলে। মাকে হারিয়েছে খুব ছোট বয়সে। মা হারানোর শোক কেবল বাবার ছায়াতলে এসে শান্ত হয়েছে কিছুটা। তখন থেকেই তাদের ছোট্ট সংসার, বাপ আর বেটা। সেই সংসারে আলো হয়ে কাজ করেন লতা খালা। রান্না, ঘরের কাজ, সবই তিনিই সামলান। ওরার দিকে তাকিয়ে আকাশ আবার বলল, কিছু হয়নি বলছো, কিন্তু মুখটা দেখে তো তা মনে হয় না। এত ভয় কিসের, ওরা? তুমি কাঁপছো প্রায়। ওরা মাথা নিচু করে রাখে, চুপচাপ। আকাশ তার নীরবতা বুঝতে পারছে। শোনো, আমি জানি না তোমার স্বামীর সঙ্গে কি হয়েছিল, কি হচ্ছে এখনো। কিন্তু এটুকু বুঝতে পারছি, তুমি সুখী নও, ওরা। তোমার চোখেই তো সেই কথা লেখা আছে। আকাশের কণ্ঠ নরম, কিন্তু দৃঢ়। ওরার দু চোখ ছলছল করছে। শব্দহীন কান্নার বুদবুদে যেন ভিজে আছে তার চোখের কোণা। ঠোঁট কাঁপছে, কিন্তু কথা বলতে পারছে না। কিভাবে বলবে? কিভাবে সে বলবে যে তার স্বামী, আরিশ, একজন খুনি। এক বিকৃত মানসিকতার সাইকো, যার প্রেম মানে দখল, আর ভালোবাসা মানে শারীরিক নির্যাতন। প্রায় রাতে, ঘুমের আগে একটাই রুটিন, বৈবাহিক ধতারা চিহ্ন অর্ষণ। ওরার শরীর, মন কিছুই যেন তার নিজের ছিল না। এই সত্যি আকাশকে কিভাবে বলবে সে? আকাশ তার নির্জনতা বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলে, দেখো ওরা আমরা তো বন্ধু, তাই না? বন্ধুদের মাঝে লুকোচুরি থাকার কথা নয়। আমি যদি তোমার কোনো কাজে আসি, তবেই তো বন্ধুত্বের মানে হয়। সে এক হাত বাড়িয়ে ওরার মাথায় আলতো করে হাত রাখে, আশ্বাসের মতো স্নেহে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, রনি কল করেছিল। আরিশ নাকি সব জায়গায় তোলপাড় করছে তোমার খোঁজে। এই কথায় যেন বিদ্যুৎ খেলে গেল ওরার শরীরে। সে আচমকা নড়েচড়ে বসে পড়ল, গলা শুকিয়ে এসেছে ভয়ে। যদি এখানে চলে আসে? তার চোখে আতঙ্ক ঝলসে ওঠে। আকাশ শান্ত গলায় বলে, আসলেও কিছু করতে পারবে না, ওরা। তুমি চাইলে কেউ তোমাকে জোর করে কোথাও নিয়ে যেতে পারবে না। আমি আছি তোমার পাশে। ওরা তাকিয়ে থাকে আকাশের চোখে। তার ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটে ওঠে, ছায়া আর কান্নায় মিশ্রিত। আরিশ নাকি জোর করবে না। তুমি জানো না, উনি কেমন। ওরার গলা যেন কান্না চাপা দেয়ার চেষ্টায় রুদ্ধ। যেমনই হোক, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবে না।
আচ্ছা, তুমি বাবার বাড়ি গেলে কেমন হয়? বাই এনি চান্স তোমার হাসবেন্ডকে তারা সাপোর্ট করে? ওরা ধীরে ধীরে মাথা নাড়ল। একটাও শব্দ বেরোলো না ঠোঁট থেকে। তার চোখের পাতার নিচে লুকানো ভয় আকাশের চোখে স্পষ্ট। সে উঠে দাঁড়ালো। আকাশও উঠে দাঁড়িয়েছে। আকাশ, আমি এখানে থাকব না। আমি চাই না তোমার সাথে কিছু হোক। আরিশ কেমন আচরণ করতে পারে, তুমি জানো না। আকাশ তার কাঁধে হাত রাখল। ধুর, বোকা। ঝামেলা হবে কেন? রাগ করলে টা কথা শুনিয়ে যাবে, এই তো। ওরা কিছু বলল না। শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তার পায়ে যেন শক্তি নেই আর। আকাশ তাকে বোঝাতে চায়, কিন্তু ওরার দুঃস্বপ্নের বাস্তবতা সে কল্পনাও করতে পারে না। ঠিক তখনই বর্ষর একটা আওয়াজ। দুজনে একসাথে চমকে উঠল। বসার ঘর থেকে হলো আওয়াজটা। ওরার গলা কাঁপছে। নিঃশ্বাস টানাটানা। আকাশ শান্ত গলায় বলল, ভয় পেও না। হয়তো লতা খালা কিছু ফেলে দিয়েছেন। চলো, দেখে আসি। তারপর ওর হাতটা শক্ত করে ধরল। ওরা কিছু বলল না, কেবল গলা শুকিয়ে গেছে। আকাশের সাথে ধীরে ধীরে পা ফেলল সে। তারা দুজনে করিডোর পেরিয়ে বসার ঘরের মুখে পৌঁছালো। দম আটকে আসা মুহূর্ত। সামনেই দাঁড়িয়ে আছে আরিশ। দেয়ালের পাশে, এক ধাপ সামনে। তার চোখ দুটো তীব্র। অস্বাভাবিকভাবে স্থির। মাথা সামান্য নিচু। ঠোঁট সোজা রেখা। একটা ম্লান, ভয়ার্ত নিঃশ্বাস যেন হাওয়ায় জমে আছে। ওরার মুখ কেঁপে উঠল। হাতটা এখনো আকাশের হাতে। অথচ ও এতটাই হতবাক যে হাত সরিয়ে নিতে ভুলে গেছে। আকাশ থমকে গেল। আরিশ ধীরে ধীরে সামনে এগোলো। হামিংবার্ড, ফিরে চলো। আমরা বাসায় যাচ্ছি। আরিশের কণ্ঠে হিমশীতলতা ওরার শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এই লোক তো সহজে চুপ থাকে না। তার নীরবতা যেন আরো ভয় ধরিয়ে দিচ্ছে। ওরা আপনার সঙ্গে ফিরতে চায় না। আকাশের দিকে তাকালো আরিশ। ঠান্ডা চোখে আপাদমস্তক নজর বুলিয়ে নিল। ওরা তৎক্ষণাৎ আকাশের হাত ছাড়িয়ে কিছুটা দূরে সরে গেল। স্বামী স্ত্রীর কথায় তৃতীয় ব্যক্তির ঢোকা মানা এটা কেউ শেখায়নি তোমায়? একবার ওরার দিকে তাকালো আকাশ। ওরা ভয় কাপা গলায় বলল, আপনি চলে যান। আমি যাব না। হামিংবার্ড, ডোন্ট মেক মি অ্যাংরি। তুমি জানো, আমি রেগে গেলে তা ভালো কিছু হয় না। আরিশের গলায় নীরব হুমকি। আকাশ সেটা বুঝে ওরার হাত শক্ত করে ধরল। চমকে উঠল ওরা। আরিশ তখন তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা। ওরার গা কাটা দিয়ে উঠল। দেখুন, ওরা আপনার সাথে যেতে চায় না, তবুও কেন জোর করছেন? আকাশ এক ধাপ এগিয়ে বলল, গলায় স্পষ্ট দ্বিধা আর সাহসের মিশেল। ও তো বলেছে, যাবে না। প্লিজ, ওরাকে একা থাকতে দিন। আমি ওকে ওর বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসব। তারপর ওর ইচ্ছে হলে আপনার কাছে ফিরবে। হঠাৎ কোনো রকম পূর্বাভাস না দিয়ে আরিশ পকেট থেকে পিস্তল বের করে আকাশের কপালে ঠেকাল। লোহার ঠান্ডা মাথা ঠেকতেই আকাশের দম আটকে এল। ওরার মুখ ফ্যাকাশে। গলা শুকিয়ে গেছে। আকাশ। এক চিৎকারে সে পেছনে সরে গেল, চোখে আতঙ্ক জমে গেল। প্লিজ, আকাশকে কিছু করবেন না। ওরার গলায় কান্না। গলার স্বর যেন ভেঙে পড়েছে। আরিশ শান্ত ভঙ্গিতে বলল, ওকে ধরতে তো আসিনি আমি। তুমিই আমাকে বাধ্য করলে। ওরা। আকাশ হতবাক। তবু গলায় সাহস জড়ায়। আপনি ভুল করছেন। এটা অপরাধ। আপনি জানেন না আপনি কি করছেন। চুপ। আরিশের চোখে আগুন। সে এক পলক দেখল আকাশের দিকে। তারপর ঠিক করল নিশানা, এক নিঃশ্বাসে ট্রিগার টেনে ধরল। একটা বিকট শব্দ। আকাশের হাত দিয়ে রক্ত ঝরতে লাগল। সে এক পা পিছিয়ে দেয়ালে ধাক্কা খেল। গুলির জ্বালা শরীর ছুঁড়ে ফেলে দিল তাকে। ওরা ফ্লোরে বসে পড়ল। কান্নায় গলা আটকে আসছে। হাত দিয়ে মুখ ঢেকেছে সে। দম বন্ধ হয়ে আসছে। আরিশ দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে সেই তৃপ্তির হাসি। আমার ছোট্ট পাখিকে যে হাত স্পর্শ করে, সেই হাতের পরিণতি তো এমনই হওয়ার কথা। আরিশের কণ্ঠে বরফের মতো ঠান্ডা ভয়। হামিংবার্ড, তুমি জানো না, তোমার শরীরে হাওয়া ছুঁয়ে গেলেও সেই হাওয়াটুকু সহ্য করতে পারি না আমি। সেখানে এ তো আস্ত একটা পুরুষ মানুষ। ওরা ভয় কাঁপছে, চোখ অশ্রু ভেজা। আকাশ তার দৃষ্টিতে কষ্ট আর অনুতাপ নিয়ে তাকিয়ে আছে। রক্তে ভেজা হাত চেপে ধরে আছে। আরিশ ধীরে ধীরে এগিয়ে গেল আকাশের দিকে। তার চোখে আগুন, না, অন্ধকার। যে অন্ধকারে প্রতিনিয়ত ওরা তলিয়ে যাচ্ছে। পরপর কয়েকটি ঘুষি মারল সে আকাশের মুখে। আকাশ চিৎকার করে উঠল, চোখে মুখে ব্যথার ছাপ। সোফায় লুটিয়ে পড়েছে ও। আরিশ, থেমে যান। প্লিজ। ওরা আর সহ্য করতে পারল না। দৌড়ে গিয়ে আকাশের সামনে ঢাল হয়ে দাঁড়াল। ওকে ছেড়ে দিন, আরিশ। ওরার কণ্ঠ দৃঢ়, চোখ মুখে তীব্র অভিমান আর রাগ। আরিশ ভ্রু কুঁচকে তাকায়। ওরার চেহারার বদলটা তার নজর এড়ায় না।
আমার কলিজায় হাত দিয়েছে সে, তাকে কিভাবে ছেড়ে দিই বলো? আরিশের কণ্ঠ তীক্ষ্ণ, ঠোঁটে বিকৃত একরকমের রাগী তৃপ্তি। আপনি আর কিছু করবেন না ওকে। ওরা এবার সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ায়। কিন্তু আরিশ তা না শুনেই আকাশকে আরেকটা ঘুষি মারে। এসব আর সহ্য হচ্ছে না ওরার। রাগে, দুঃখে, ঘৃণায় সে দৌড়ে গিয়ে আরিশের কলার চেপে ধরল। আপনার মতো পশুর সঙ্গে আমি থাকতে চাই না, জানেন কেন? কারণ আপনি মানুষ নন। একটা স্বাভাবিক মানুষ এরকম আচরণ করে না। আরিশ। হঠাৎ করেই আরিশের চোখ মুখ বদলে গেল। চোখজোড়া রক্তবর্ণ, ঠোঁটের কোণে বিকৃত এক অদ্ভুত হাসি, সব মিলিয়ে ওকে এখন ভয়ঙ্কর দেখাচ্ছে। ওরা কিছু বুঝে ওঠার আগেই আরিশ তাকে ঝাপটে জড়িয়ে ধরল। ছটফট করছে ওরা, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে বারবার। কিন্তু আরিশ শান্ত। অদ্ভুতভাবে শান্ত। তার কপালে, গালে, ঠোঁটে একের পর এক চুমু এঁকে দিচ্ছে। তারপর আবারও বুকের মাঝে চেপে ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে, একটা অস্বাভাবিক স্বস্তির নিঃশ্বাস। ওরা ভয়, লজ্জায় কাঁপছে। নিজেকে ছুঁড়ে ফেলতে চাইছে এই আতঙ্ক থেকে, এই অন্ধকার থেকে। চলো, বাসায় ফিরি। আরিশের কণ্ঠে দৃঢ়তা। আমি যাব না আপনার সাথে। আপনি শুনতে পাচ্ছেন? ওরা নিজেকে ওর কাছ থেকে কোনোমতে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। ওদিকে আকাশ জ্ঞান হারিয়ে ফেলেছে। আরিশ ঠান্ডা একটা হাসি হাসল। ধীরে ধীরে পিস্তলটা তুলে আকাশের দিকে তাক করল। আতকে উঠল ওরা। কি করছেন আপনি? দেখতে থাকো। আরিশের কণ্ঠে ভয়ঙ্কর নির্লিপ্ততা। আরেকটা খুন করতে যাচ্ছেন? ওরার গলা কেঁপে উঠল। খুন তো আগে করিনি। তবে তোমার জন্য, খুনও করতে পারি আমি। আকাশের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল ওরা। আরিশ তখন কাউন্টডাউন শুরু করেছে। 1, 2, থামুন। ওরা চিৎকার করল। চলুন, আমি যাব আপনার সাথে। আরিশের ঠোঁটে তৃপ্তির বিস্তৃত হাসি ফুটে উঠল। এক মুহূর্তও দেরি না করে, সে ওরার হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল রক্তাক্ত আকাশ, নির্বাক, নিস্তেজ। আরিশ চলে যেতেই লতা খালা ছুটে এলেন তার দিকে। বসার ঘরে থমথমে নীরবতা। তালহা আর তামান্না মাঝে মাঝে একে অন্যের দিকে তাকাচ্ছে, চিন্তিত, ভীত। আজ ওরার ভাগ্যে কি আছে, কেউ জানে না। কিন্তু ওরা এমন করল কেন? তালহা কিছুই বুঝে উঠতে পারছে না, আর তামান্না চুপচাপ প্রার্থনা করছে, শুধু ওরার জন্য। ডাইনিং টেবিলে বসে সাবিহা অন্যমনস্ক ভঙ্গিতে আঙুর চিবোতে ব্যস্ত। আরিশ যেন রাগের মাথায় ওরাকে গুলি করে বসে, এই ইচ্ছাই যেন ওর চোখে মুখে লেখা। হঠাৎ বাইরে গাড়ির শব্দে চমকে উঠল সবাই। তামান্না বসা থেকে উঠে দাঁড়ালো, তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল। তালহা পর্দার ফাঁক দিয়ে বাইরে উকি দিচ্ছে। আরিশ এগিয়ে আসছে, আর পাশে মাথা নিচু করে হাঁটছে ওরা। ওর চোখে জল, মুখটা ফ্যাকাশে। যেন আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যেতে চায়। হাতে এক চিলতে কাঁপুনি। শরীরটা নিস্তেজ, যান্ত্রিকভাবে হাঁটছে কেবল। তামান্না দরজার সামনে দাঁড়িয়ে, চোখ আটকে গেছে ওরার মুখে। তালহা পেছনে থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে এল। তোমরা এসেছ। যাক, আলহামদুলিল্লাহ। তালহার কণ্ঠে স্বস্তির মিশ্রণ, কিন্তু আরিশের মুখে বিন্দুমাত্র প্রতিক্রিয়া নেই। চোখে একরকম স্থির শূন্যতা। সে একটুও না থেমে ওরার হাত ধরে সোজা সিঁড়ি বেয়ে দোতলার দিকে রওনা হল। তালহা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তামান্নার ঠোঁট ফসকে বেরিয়ে এল। আল্লাহ ভাবিকে রক্ষা করো। কে জানে আজ কি অপেক্ষা করছে ওর কপালে। মানে? তালহা ঘুরে তাকালো, কণ্ঠ থমথমে। ভাইয়া কি ভাবিকে মানে? ভাবি মা, কে মারধর করে? তামান্না? তামান্না কাপা চোখে তাকালো ওর দিকে। চুপ করে থাকলে আরো বাজে কিছু ভেবে ফেলবে তালহা, এমন ভাবনায় কথাগুলো বেরিয়ে এল। ভাইয়ার ডাক্তার দেখানো উচিত, তালহা ভাই। আপনি কয়েকদিন থাকুন, সব বুঝে যাবেন। তালহা দীর্ঘশ্বাস ছাড়ল। আরিশের ছোটবেলা, বর্তমান, তার অস্থিরতা সম্পর্কে তালহাও একটু আধটু শুনেছে। কিন্তু সমস্যা এতদূর গড়িয়েছে সেটা জানত না। চোখ তুলে সিঁড়ির দিকে তাকালো তালহা। ধীর পায়ে উঠে যাচ্ছে আরিশ, আর পেছনে মৃতপ্রায় পাখির মতো হাঁটছে ওরা। ঘরে ঢুকেই দরজা ধাক্কা দিয়ে আটকে দিল আরিশ। ওরা চুপচাপ দাঁড়িয়ে, চোখে আজ অদ্ভুত এক জেদ, যেন আগের সেই কুকড়ে যাওয়া ওরা আর নেই। ওই ছেলের সঙ্গে কেন গিয়েছিলে, হামিংবার্ড? আরিশ দুই হাতে ওরার গাল ছুঁয়ে জিজ্ঞেস করল ধীরে। ওরার চোখে চোখ রেখে সোজাসাপটা উত্তর। তোমার কাছে আর থাকতে চাই না। বাবার বাড়ি গেলে আবার জোর করে টেনে আনতে। তাই আকাশের সাথে গিয়েছিলাম। আরিশ এক হাতে তার কোমরে শক্ত করে ধরে ফেলল, আরেক হাতে চিবুক তুলে বলল। তাতে কি লাভ হলো, ছোট্ট পাখি? ওরা চোখ নামাল না। ঠান্ডা গলায় বলল। আমার আগেই বোঝা উচিত ছিল, একজন সাইকোপ্যাথের পক্ষে সব সম্ভব। যে একটা খুন করতে পারে, সে আরও অনেক কিছুই পারে। আরিশের হাত শক্ত হতে লাগল। কোমরে, চিবুকে ওরা ব্যথা পাচ্ছে। চোখে জল চিকচিক করছে। আমি কাউকে খুন করিনি। চাপা গলায় বলল আরিশ।
মিথ্যে বলছেন। এক মুহূর্ত চুপ। তারপর আরিশ অরার গলায় আলতো করে চুমু খেল। অরার শরীর শিউরে উঠল ঘৃণায়। আরিশ থেমে থেমে আরো দুবার চুমু খেল, তারপর হঠাৎই তার কাঁধে দাঁত বসাল। ব্যথায় হালকা চেঁচিয়ে উঠল অরা। কাঁধ থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে। কি দিচ্ছি না তোমাকে? টাকা পয়সা? সে তারা চিহ্ন? সময়? আর কি দরকার তোমার? তারপরও আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে পালিয়ে গেলে? কেন হামিংবার্ড? অরা আরিশকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ফেলল। আচমকা ধাক্কা দেওয়াতে আরিশও টাল সামলাতে পারেনি। টাকা, সে তারা চিহ্ন, এসবের বাইরেও মানুষের জীবনে আরও কিছু আছে। আর সময়? কিসের সময়? সারারাত জোর করে সময় কাটানোর কথা বলছেন? অরাকে এভাবে কথা বলতে দেখে আরিশের বুকে চিনচিন ব্যথা করছে। মাথাটা কেমন ঝিমিয়ে যাচ্ছে, চোখের সামনে ভাসছে কিছু দৃশ্য। এভাবেই আরিশের মা তার বাবার সাথে ঝগড়া করতেন, বিনা কারণে ভদ্রলোককে অপবাদ দিতেন, গলা উঁচিয়ে কথা বলতেন, সবকিছু দেওয়ার পরেও সন্তুষ্ট হতেন না। দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেই হঠাৎ করে হিংস্র হয়ে উঠল আরিশ। চোখের পলকে অরাকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। পশুর মতো ঝাঁপিয়ে পড়ল অরার ওপর। তার ঠোঁট, গলা, বুকে আরিশের কঠিন স্পর্শ সহ্য করতে পারছে না। অরা ব্যথায় ছটফট করছে কেবল। অ্যাম আই নট ইনাফ ফর ইউ? ডু ইউ স্টিল ওয়ান্ট মোর, হামিংবার্ড? নাকি দুদিন ছাড় দিয়েছি বলেই আকাশের? আরিশের কণ্ঠ থেমে গেল অরার আচরণে। সে থাপ্পড় মেরেছে আরিশকে। রাগে আর ঘৃণায় অন্ধ হয়ে কাজটা করে ফেললেও আরিশের দৃষ্টি এখন অরার ভেতর কাঁপন ধরিয়ে দিচ্ছে। আরিশের রাগ অনিয়ন্ত্রিত হয়ে উঠল। অরা কাঁদছে। আরিশ কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। চমকে উঠল অরা। লোকটা কি করবে এখন? আর রাগের মাথায় সেই বাকি করল। আরিশের গায়ে অরা হাত তুলেছে। বিছানায় বসে দরজার দিকে তাকিয়ে রইল সে। আরিশ নিশ্চয়ই আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে। হলো তাই। মিনিট পাঁচেক পর আবার ঘরে ফিরে এল আরিশ। তার হাতে হ্যান্ডকাফ, রুমাল। আসন্ন ঘটনা আঁচ করতে পেরে পিছনে সরে বসতে লাগলো অরা। আরিশকে আপাতত মানুষরূপী শয়তান মনে হচ্ছে অরার। কি করছেন? কি করবেন? আরিশ কিছু বলল না, অরার খুব কাছে এগিয়ে গেল। এসির ভেতরেও অরা ভয়ে ঘামছে, বারবার জিজ্ঞেস করে যাচ্ছে। কিন্তু আরিশ চুপচাপ নিজের কাজে করতে অগ্রসর হল। অরার হাতের কবজিতে হ্যান্ডকাফ পরিয়ে দিল সে। এই হাত দিয়ে মেরেছ আমাকে। আপাতত 48 ঘন্টা এভাবেই থাকতে হবে তোমাকে। আমি প্রয়োজনে আত্মহত্যা করব। তবুও আপনার সাথে থাকব না। আপনি বদ্ধ উন্মাদ একজন মানুষ। আমার মা। মা কিভাবে পারল আপনার মতো উন্মাদের সাথে আমাকে বিয়ে দিতে? অরার কণ্ঠে রাগ, ঘৃণা সবকিছু যেন মিলেমিশে আছে। আরিশের চোখ দুটো শান্ত, তবে লাল হয়ে আছে। অরার কথা শুনতে ইচ্ছে করছে না তার। এই মেয়েটা আজ তাকে নিজের মায়ের দেওয়া আঘাতের কথা মনে করিয়ে দিয়েছে। আরিশ রুমাল দিয়ে অরার মুখ বেঁধে ফেলল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। এভাবে যন্ত্রণা দেওয়ার থেকে মেয়ে তারা চিহ্ন রে ফেললেও তো পারে। আরিশ শান্তভাবে অরার কোলে মাথা রাখল। সোজা হয়ে শুয়ে অরার মুখের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, হামিংবার্ড? তুমিও আঘাত করলে আমাকে? বলো তো, মানুষকে ধরে রাখে কি? ভালোবাসা? যত্ন? নাকি শুধু টাকা? শারীরিক আর আর্থিকভাবে সবটুকু দিতে চেয়েছি তোমায়, তবুও কেন যেন হারিয়ে ফেলছি। বলো না, কি করলে তুমি থাকবে আমার পাশে? আরিশকে এমন ভাঙা, নিঃসঙ্গ দেখেনি ওরা আগে কখনো। কিছুটা হতচকিত হয়ে গেছে মেয়েটা, কি বলবে, কি করবে, বুঝে উঠতে পারছে না। আরিশকে এমন ভাঙা, নিঃসঙ্গ দেখেনি ওরা আগে কখনো। কিছুটা হতচকিত হয়ে গেছে মেয়েটা, কি বলবে, কি করবে, বুঝে উঠতে পারছে না। আরিশ একটু থেমে আবারও বলতে লাগল, জানো হামিংবার্ড, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। আমার কাছে সবকিছুই চাহিদা দিয়ে মাপা হতে পারে, সেটা আর্থিক, মানসিক, কিংবা শারীরিক। সবকিছুর ভেতরেই একটা প্রয়োজন লুকিয়ে থাকে। এই যে তোমার সঙ্গে জেদ ধরি, রাগ করি, তবুও কেমন একটা অনুভব হয় ভেতরে। কেন হয়, নিজেই জানি না। ওরা কিছু বলতেও পারছে না। হাত বাঁধা, মুখও। শুধু আরিশের আধপাগলের মতো কথা শুনে যাচ্ছে। একটু আধটু মায়া লাগছে ভদ্রলোকটার জন্য। কারণ, এই মুহূর্তের আরিশ অন্য সময়ের আরিশ থেকে একদম আলাদা। আরিশ ওরার দিকে দৃষ্টিপাত করল। ওরা নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার দিকেই। মুচকি হাসল আরিশ। কথা বলতে চাও? ওরা মাথা নাড়ল। আরিশ শোয়া থেকে উঠে বসল। তারপর ওরার মুখ থেকে রুমালটা সরিয়ে দিয়ে আবার তার কোলেই মাথা রাখল। এতক্ষণ মুখ বাঁধা থাকার ফলে ওরা কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস ফেলল। আমার সাথে থাকবে না, হামিংবার্ড? চোখে চোখ রেখে নিচু স্বরে শুধালো আরিশ। ওরা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কত মায়া নিয়ে জিজ্ঞেস করছে লোকটা।
চোখে অসহায়ত্ব, কণ্ঠে হারিয়ে ফেলার আকুতি, বাচ্চাদের মতো কেমন কেমন করে তাকিয়ে আছে সে। ওরা দোটানায় পড়ে গেল। এই কঠিন, পাগলাটে পুরুষটির মধ্যেও একটা শিশুসুলভ মানুষ আছে। আরিশ ভ্রু উঁচিয়ে ইশারায় আবারও জিজ্ঞেস করল। ওরা ভাবনার অতলে তলিয়ে যাচ্ছে। কি বলবে সে? মায়ের কাছে যতটুকু শুনেছিল, আরিশের ছোটবেলা খুব খারাপভাবে কেটেছে। সেজন্য নাকি লোকটার মানসিক অবস্থা এমন। আসলেই কি তাই? তাহলে ডাক্তার দেখাচ্ছে না কেন সে? ডাক্তার দেখালেই তো সুস্থ হয়ে যেত। ওরা কি একবার চেষ্টা করবে? হাঁসফাঁস লাগছে ওরার। ছোট্ট পাখি, বলো। আরিশের সবকিছু খারাপ লাগলেও এই ডাকগুলো দারুণ লাগে ওরার। ছোট্ট পাখি, হামিংবার্ড। ভীষণ কিউট ডাকনামগুলো। লম্বা একটা নিঃশ্বাস ফেলল ওরা। আরিশের দিকে দৃষ্টিপাত করে কাপা কাপা গলায় বলল, থাকবো, থাকবো আপনার সাথে। ওরার এমন জবাব আশা করেনি আরিশ। ফলশ্রুতিতে কিছুটা অবাকই হয়েছে সে। আনন্দে বিমোহিত হয়ে আবারও জিজ্ঞেস করল সে। সে এগেইন, হামিংবার্ড। প্লিজ। আপনার সাথে থাকবো আমি, যাব না। ওরা নিজের সাথে যুদ্ধে করে যাচ্ছে। একবার মনে হচ্ছে এই লোকের সাথে একদিনও থাকবে না সে। কিন্তু পরক্ষণেই মায়ের কথা, আরিশের এমন অসহায়ত্বের কথা ভেবে মনে হচ্ছে একবার চেষ্টা করা দরকার। হয়তো যত্ন, ভালোবাসা আর ঠিকঠাক চিকিৎসা পেলে মানুষটা ঠিক হয়ে যাবে। আরিশ খুশিতে ওরার মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। আকস্মাৎ এহেন কাণ্ডে যথারীতি চমকাল ওরা। বিয়ের পর থেকে কতবার আরিশ তাকে এভাবে ছুঁয়েছে তার হিসেব নেই। কিন্তু বেচারি কখনো কোনো কিছু অনুভব করতেই পারেনি। পারবে কিভাবে? আরিশের ছোঁয়া তো স্বাভাবিক নয়, যেন একেবারে আগ্নেয়গিরির লাভা। যাক, কেউ তো আমার সাথে থাকবে বলল। আচ্ছা হামিংবার্ড, তুমি ভয় বললে না তো? উহু। কি হলো? ব্যথা পেয়েছ? আরে না। বললাম যে, ভয় বলিনি। তাহলে? বিয়ে হয়েছে আপনার সাথে। আমারও একটা চেষ্টা করা উচিত বলে মনে হলো। আরিশ উঠে বসল। ওরার হাতের দিকে তাকালো একবার। তাহলে একেবারে থাকার কথা বলনি? ওরা চুপ করে গেল। আরিশ ধীরে ধীরে ওরার হাত থেকে হ্যান্ডকাফ খুলতে লাগল। যাই হোক, এখন আছো সেটাই যথেষ্ট। আর হ্যাঁ, সব সময় আমার মেজাজ একরকম থাকবে না, তাই পরবর্তীতে এমন মারামারি চিন্তাও করবে না হামিংবার্ড। শুকনো ঢোক গিলে বলল সে। আসলে, মানে, আমি বুঝতে পারিনি তখন। সরি। আমি বুঝতে পারিনি, দেখতে ছোট মরিচ হলেও যথেষ্ট ঝাল আছো তুমি। আমার সামনেই শুধু জরসর হয়ে থাকো। ওরা হাত নাড়াচাড়া করছে। একটু সময় আটকে ছিল তাতেই কেমন লাগছে। যদি সত্যি সত্যি 48 ঘন্টা এভাবে হাত আটকা অবস্থায় থাকতো, তবে? ওরার বেখেয়ালি মনোভাব দেখে আরিশ তাকে কোলে তুলে বসাল। তবে ওরা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কি করছেন? ফিসফিস করে জিজ্ঞেস করল ওরা। মুচকি হাসল আরিশ। ওরার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেওয়ার পরিবর্তে আরও কিছু চুল কপালে এনে রাখল সে। চোখে চোখ রেখে ধীরে ধীরে ওরার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগল। ওরার হৃৎস্পন্দনের হার বৃদ্ধি পাচ্ছে। আরিশকে এভাবে কাছে আসতে দেখে কেমন অস্থির লাগছে তার। এই মুহূর্তে আরিশকে থামাবে কিভাবে সেটাই বুঝতে পারছে না সে। ওরা এখনও এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না। শুনুন। হুম। জোর করবেন? ওরার প্রশ্নে থেমে গেল আরিশ। কপালে কপাল ঠেকাল। বলল, না। তুমি যখন চেষ্টা করবে, আমিও চেষ্টা করব সবকিছু ঠিকঠাক রাখতে। তুমি নিজে থেকে না চাইলে কখনোই আর জোর করব না আমি। আরিশের এমন জবাব আশাতীত ছিল। ফুপিয়ে কেঁদে উঠল ওরা। তবে আজ দুঃখে নয়, আরিশের আচরণে খুশিতে কেঁদে ফেলেছে মেয়েটা। একটা সময় জীবনসঙ্গী নিয়ে কত শত স্বপ্ন দেখত ওরা, উপন্যাস, গল্প, মুভি দেখে দেখে ভাবত গল্পের নায়কের মতো টক্সিক, পজেসিভ, ওইল্ড রোমান্স করবে এমন কাউকে বিয়ে করবে সে। অথচ বাস্তবে যখন সেটা হলো তখন ওরা বুঝতে পারল, কল্পনা আর বাস্তব আলাদা। বাস্তব আলাদা, কঠিন। উপন্যাসের পাতায় নায়কদের এমন টক্সিক, ওভার পজেসিভ চরিত্র পড়ে হৃদয় প্রেম জাগলেও বাস্তবে কেবল বিতৃষ্ণা জাগে মনে। জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ওরাকে এভাবে কাঁদতে দেখে আরিশ বুকে জড়িয়ে নিল তাকে। ওরা ভাঙা ভাঙা গলায় বলল, আপনি প্লিজ এমনই থাকুন। রাত পেরিয়ে ভোর হতেই দুঃস্বপ্নের মতো হারিয়ে যাবেন না প্লিজ। আমার খুব কষ্ট হয়, ভয় লাগে। আমি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে মেয়েটা। আরিশ ওরার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও। আমি এমনই থাকব। তুমি শুধু আমার অপছন্দের কাজগুলো থেকে দূরে থেকো। আমি মাঝে মধ্যে চাইলেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আর একটা বিষয় হলো, তুমি ভীষণ কিউট, পাখি। এই যে দেখো, তোমার জন্য কতটা শান্ত হয়ে গেছি আমি। ওরা নিজেকে সামলানোর চেষ্টা করছে। এতদিন আরিশের থেকে এত এত যন্ত্রণা পেয়েছে যে, আজ হঠাৎ তার এত কোমল ব্যবহারে ওরার মনে দাগ কেটেছে। ওরা চুপচাপ আরিশের বুকেই মাথা রেখে বসে রইল।
আরিশ একা একা অনেকক্ষণ কথা চালিয়ে যাওয়ার পর বুঝতে পারল ওরা ঘুমিয়ে গেছে। মেয়েটা আসলেই বাচ্চা, কেমন করেই ঘুমিয়ে গেল। সকালের আলোটা ধীরে ধীরে শহরের বুক চিরে উকি দিচ্ছে। আধো ঘুমন্ত রাস্তার ওপর দিয়ে প্রথমে কিছু পত্রিকা বিক্রেতা, দুধওয়ালা আর ক্লান্ত ভ্যানচালকেরা নির্ভয়ভাবে চলতে শুরু করেছে। ফুটপাথের চায়ের দোকানে ধোয়া উঠছে, তপ্ত লাল চায়ের সঙ্গে জেগে উঠেছে শহরের চিরচেনা গুঞ্জন। ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর হর্ন, অফিসগামী মানুষের হন্তদন্ত দৌড়, আর রাস্তার মোড়ে মোড়ে ভেসে আসা হকারদের হাঁকডাক সব মিলিয়ে শহর যেন এক প্রাণবন্ত কোলাহলে জেগে ওঠে। হাসপাতালের বেডে শুয়ে আছে আকাশ। হাতের গুলিটা বেশ যন্ত্রণা দিয়েছে তাকে। আকাশের বাবা ছেলের এমন পরিণতিতে ভীষণ রেগে গেছেন। গতকাল আকাশের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে আরিশের কাছে যেতে পারেনি। কিন্তু আজ ভোরের আলো ফুটতেই থানায় চলে গেছেন তিনি। ঘরটা শান্ত, নিস্তব্ধ, যেন ঘুম আর নির্বতায় মোড়া এক টুকরো সকাল। জানালার পর্দা হালকা হাওয়ায় দুলছে, আর তার ফাঁক গলে ঢুকে পড়া রোদ এক প্রকার নরম আলোর চাদর ছড়িয়ে দিয়েছে ঘরের ভেতর। ওরা এখনো ঘুমিয়ে, শরীরটা একটু গুটিয়ে রাখা। চুলগুলো এলোমেলো, বালিশের কোণে ছড়িয়ে আছে। হঠাৎ করেই একফালি রোদ এসে পড়ল তার চোখে মুখে। চোখের পাতার ওপর উষ্ণ আলো পড়ে ওরার মুখে মিশে গেল একটা অদ্ভুত কোমলতা। যেন সূর্য নিজেই তার ঘুম ভাঙাতে এসেছে নিঃশব্দে। আরিশ কিছুক্ষণ আগে জেগে উঠেছে। সে এক কোণে চেয়ারে বসে তাকিয়ে আছে ওরার দিকে, চোখে মুগ্ধতা। কেমন করে যে রোদটাও তার ছোট্ট পাখিটাকে ছুঁয়ে যাচ্ছে, সেটাই দেখছে সে। রোদ ছুঁয়ে ছুঁয়ে ওরার গাল, নাক, কপাল ছুঁয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগোচ্ছে আরিশ। খুবই ক্ষিপ্ত গতিতে সবগুলো জানালা আটকে দিয়ে লম্বা নিঃশ্বাস ফেলল সে। এতক্ষণে শান্তি। রোদ কেন স্পর্শ করবে ওরাকে? তাও বন্ধ ঘরের মধ্যে? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।